নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন স্বাস্থ্য শাখা বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হল স্বাস্থ্য দপ্তরের অডিটোরিয়ামে। এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। এই সম্মেলনে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, CMOH জয়রাম হেমব্রম, বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মৌসুমী ব্যানার্জি, মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডাক্তার তাপস ঘোষ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এই সম্মেলনে বিধায়ক খোকন দাস বলেন, রাজ্য সরকার সাধারণ মানুষের কাছে যথাযথ স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামোগত উন্নয়নে সব রকম প্রচেষ্টা নিয়েছেন। আধুনিক চিকিৎসা পরিষেবা ব্যবস্থাকে কার্যকর করেছেন। স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মীদের কাছে অনুরোধ, তারা যেন এই পরিষেবা প্রদানে সহযোগী মানসিকতা পোষণ করেন। খোকন দাস বলেন, সরকারি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে এসে একজন রোগী যেন যথাযথ চিকিৎসা পান সেদিকটা নজর দিতে হবে। তার জন্য স্বাস্থ্য দপ্তরের সরকারি কর্মচারীদের আরো বেশি করে আন্তরিক হতে হবে। আমাদের এই বর্ধমান মেডিকেল কলেজ, আমাদের হসপিটাল এবং অনাময় সমস্ত সেক্টরের আমার সম্মানীয় যারা আমার দাদারা, ভাইয়েরা, বোনেরা, দিদিরা আজকে সবাই এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের সবাইকে আমরা ডাকার জন্য আমাদের বর্ধমান জেলার আমাদের ফেডারেশনের আমাদের সভাপতি আমাদের বিশ্বজিৎ সাই মহাশয়কে আমি বলেছিলাম যে দীর্ঘদিন ধরে আমরা বর্ধমান হসপিটালে দেখি আমাদের দলের কোনো কর্মসূচি নাই, দলের কোনো কিছু হয় না। তাই নতুন করে একটা চিন্তা ভাবনা করতে হবে যাতে বর্ধমান হসপিটালে আমাদের দলের পক্ষ থেকে একটা মজবুত সংগঠন আমরা যাতে তৈরি করতে পারি। তারই মধ্যে আমার 11:30টায় এখানে আজকে মিটিংয়ে আসার কথা ছিল, কিন্তু আমাদের ডিএম ম্যাডাম একটা মিটিং ডেকেছে, আমাদের মৎস্যমন্ত্রী বর্ধমানে 11:30টা একটা মিটিং ডেকেছে বলে আমি বলেছিলাম যে মিটিংটা তোমরা 3:30টায় করো। সেই মতো আজকের মিটিংয়ে আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের তাপসদা রয়েছেন, আমাদের সুপার সাহেব, আমাদের প্রিন্সিপাল ম্যাডাম আছে, আমাদের সিএমও সাহেব রয়েছেন, আমাদের ডাক্তারবাবু সুব্রত সেন মহাশয় রয়েছেন, তাছাড়া আমাদের এখানে সুব্রত ঘোষও রয়েছেন। তিনি আমাদের গোটা রাজ্য জুড়ে আমাদের যে ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট আছে তার তিনি কর্মধার গোটা রাজ্যে, তিনিও আজকের মিটিংয়ে আমাদের এখানে এসেছেন। ফেডারেশনের অন্যান্য নেতৃত্বরা রয়েছেন, আমাদের ফার্মাসিস্টরা রয়েছেন, ডাক্তারবাবুরা রয়েছেন, আমার নার্সিং, আমার সম্মানীয় আমার দিদিরা, তারাও আজকে আমাদের এই মিটিংয়ে উপস্থিত রয়েছেন। সবাইকে আমি আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই। মূল ব্যাপার দেখুন, আমাদের হসপিটালটা আমাদের আজকে খারাপ লাগে, কারণ আমরা যখন বিরোধী রাজনীতি করেছি তখনও বর্ধমান হসপিটালে আমাদের একটা বড় অফিস ছিল, যে অফিসের মাধ্যমে আমরা দেখতাম আমাদের রাজ্যের বিভিন্ন জেলা থেকে এবং আমরা এখানকার লোকরা যারা বিভিন্ন সমস্যার মধ্যে পড়া যেত, তখন সেই সব সমস্যাগুলো আমরা আমাদের এই সব ফেডারেশনের অফিসে আমাদের দলীয় কর্মীরা থাকতেন, তাদের মাধ্যমে আমাদের পরিষেবাটা আমরা পেতাম। CMOH জয়রাম হেমব্রম বলেন, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে আছে, তবে আরও আমাদের খানিকটা এগিয়ে যেতে হবে। স্বাস্থ্য পরিষেবা প্রদানের বিষয়টি একটি টিম ওয়ার্ক, সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকলে তবেই এতে সাফল্য পাওয়া সম্ভব। আমি আশা রাখবো
এই স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রত্যেকেই তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং পরিষেবা প্রদানের ক্ষেত্রে এই মেডিকেল কলেজ হাসপাতালের যে অবস্থান তাকে আরও এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন। এই বিষয়ে বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মৌসুমী ব্যানার্জি বলেন, আমাদের লক্ষ্য হবে আরও সামনের দিকে এগিয়ে যাওয়া। স্বাস্থ্য পরিষেবা প্রদানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থান সারা রাজ্যে 5-6 নম্বরে রয়েছে। আমাদের আরেকটু প্রচেষ্টা গ্রহণ করলে 1 থেকে 3-এর মধ্যে আমরা চলে আসতে পারবো। আমি এই স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত এখানে প্রত্যেককে বলবো তারা যেন সকলে তাদের বেস্টটা দেন। এই বেস্ট পরিষেবাটা দিতে পারলেই এই মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থান অনেকটাই সামনের সারিতে চলে আসবে। কেয়ার প্রোভাইডার আমরা যাতে গরিব মানুষের জন্য ভালো কাজ করতে পারি সেটাই আপনারা সবাই চেষ্টা করবেন। কারণ আপনারা যদি কাজ না করেন, ভালোভাবে যদি না করেন, তাহলে টিমের পারফরমেন্স, কোনো একটা ফুটবল দল বা কোনো একটা ক্রিকেট দল একজন ব্যক্তিগত পারফরমেন্স দিয়ে কোনো দলের পারফরমেন্স হয়, সে একটু কন্ট্রিবিউট করতে পারে বেশিরভাগ, কিন্তু ওভারঅল সবাইকেই সেই টিমে ভালোভাবে পারফর্ম করতে হবে। আমি আশা করি আমাদের বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতাল একটা ভালো জায়গায় আমরা নিয়ে যাব যদি আপনারা সঠিকভাবে কাজ করেন। সেই সঙ্গে সঙ্গে আমার পূর্ব বর্ধমান জেলার যেহেতু মেডিকেল কলেজ বাদ দিয়ে বাদ বাকি আমার আন্ডারে থাকে, আমরা সবাই যারা অনেকে আমার হেলথ স্টাফরা এসছে সবাই কিন্তু প্রত্যেকেরই যদি আমরা সবাই একসঙ্গে কাজ করি তাহলে পূর্ব বর্ধমান জেলা একটা হেলথ সূচকের দিক দিয়ে আমরা একটা অন্য জায়গায় নিয়ে যেতে পারবো, একটা সবার উপরের দিকে নিয়ে যেতে। থ্যাংক ইউ, আপনারা ভালোভাবে কাজ করুন। আমার আশা আছে আপনারা ভালোভাবে কাজ করবেন, ভালো পারফর্ম করবেন। আমরা খুব একটা খারাপ কাজ হেলথের দিক দিয়ে পূর্ব বর্ধমান জেলা এতটা আমরা পিছিয়ে নেই। আজকে যে কারণে আমরা এখানে এসেছি আমাদের কিছু ইনস্ট্রাকশন ফলো করার জন্য, মানে সবটা একটু স্ট্রিমলাইন করার জন্য আমরা এসেছি, সেটার আমরা ইনস্ট্রাকশন নেব। আর আমি আমার আগের বক্তারা সবই বলে দিয়ে গেছেন। আমরা বর্ধমান এখনো হসপিটাল পারফরমেন্স যেটা আমাদের ওয়েবসাইটে আছে, এখন অবধি আমরা 5 বা 6 নম্বরে থাকি সবসময়, এবং এটা আমরা আমাদের প্রেসক্রিপশন টেলিমেডিসিনটা আরেকটুখানি ইমপ্রুভ করলে আমরা কিন্তু প্রথম 3-এর মধ্যে চলে আসতে পারবো, হয়তো 1 নম্বরেও আসতে পারি। সুতরাং আমি সবাইকে অনুরোধ করবো, আমরা যে ক্যাটাগরিতে কাজ করি, মানে ডাক্তার, সিস্টার, জিজিএ, সমস্ত ক্যাটাগরির লোকরা আমরা যদি আমাদের বেস্টটা দিই, সুতরাং সেখানে কোয়ালিটিটা দিই, তাহলে আশা করি আমরা এই হসপিটাল পারফরমেন্স আরো বাড়াতে পারবো। আমি সবাইকে সেই অনুরোধই করবো, সবাই সবাইকার বেস্টটা দেবেন। আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষে গুরুত্ব দিতে হবে। এই কাজ মৎস্য চাষীদের আন্তরিকভাবে করতে হবে বলে মন্তব্য করলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। বর্ধমানে অ্যাকোয়া ফার্মার্স অ্যান্ড ফিশারম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এই সংক্রান্ত এক কর্মশালায় উপস্থিত থেকে এই কথাগুলি বলেন মন্ত্রী। তিনি বলেন, মৎস্য চাষ করার ক্ষেত্রে চাষিদের পুকুরের বিষয়ে যত্নশীল হতে হবে, দূষণমুক্ত পরিবেশ তৈরি করতে হবে, তবেই পুকুর মৎস্য চাষের উপযোগী হয়ে উঠবে। মন্ত্রী বলেন, মৎস্য চাষিরা চাষের জন্য ব্যাংক থেকে লোন নেন, কিন্তু এই লোন শোধ করার ক্ষেত্রে তাদের অনেক গাফিলতি থাকে। এই বিষয়টিতে নজর দিতে হবে। রাজ্যের সরকার নানাভাবে মৎস্য চাষিদের সহযোগিতা করেছেন। এই সহযোগিতা গ্রহণের ক্ষেত্রেও তাদের আরো বেশি করে আন্তরিক হওয়ার আহ্বান জানান মন্ত্রী। অনেকেই দাদুর আমলেই পড়ে আছে, আমার দাদু বা তার বাবা সকালবেলা ঘুম থেকে উঠে বাথরুম সেরে যখন বাড়ির দাওয়ায় এসে বসতেন, তখন বাড়ির মেয়েরা তাকে একটা বাটিতে করে মুড়ি দিত আর 1 কাপ চা দিত। তিনি মুড়ি আর চা খেতে খেতে বাড়িতে দেখলেন যে বাঁকে করে মাছের পোনা নিয়ে যাচ্ছে যারা মাছ চাষে তারা। দেখে জিজ্ঞেস করলেন, কি রে, কি আছে তোর, এখানে আয়। তো তারা কাছে এলেন, এসে বললেন, বাবু সামনের হাঁড়িতে এইগুলো আছে আর পেছনের হাঁড়িতে এইগুলো আছে। উনি বললেন, তারা এক কাজ কর, সামনে হাঁড়ি 2 ঘটি আমার সামনে পুকুরটা ঢেলে দে, আর পেছনে থেকে 3 ঘটি পেছনে পুকুরে ঢেলে দে। তারা 2 ঘটি আর 3 ঘটি ঢেলে দিয়ে এসে তাদের সঙ্গে দরদাম করে টাকা পয়সা নিয়ে তারা চলে গেল, অন্য জায়গায় বিক্রি করতে চলে গেল। এই যে মাছ চলে গেল, মাছ পুকুরে দিয়ে গেলেন, মাছেরা খাবে কি? মাছ তো পুকুরে চলে গেল, মাছ খাবে কি? মাছ খাবে বাড়ির মেয়েরা দুপুরবেলা কাজকর্ম শেষ করে
সমস্ত কিছু গুছিয়ে রান্না করে যখন বাসন কোসন নিয়ে ঘাটে মাছ দিয়ে এলেন, তখন এই ঘাটে ওই বাসনের সঙ্গে লেগে রয়েছে 2 টুকরো ভাত, একটু ডাল, এক টুকরো আলু ইত্যাদি লেগে রয়েছে, মাছ সেগুলো খাবে। এটি ছিল তখনকার চিন্তা। সময়টা পাল্টে গেছে, সেই সময় থেকে আমরা 100 বছর এগিয়ে এসেছি। এখন আর মাছকে ওইভাবে খাওয়ালে মাছ ভালো হবে না, মাছকে খাবার দিতে হবে। মাছের খাবার, মাছের আবার খাবার কি, মাছ তো পুকুরে দিয়ে দিয়েছে, মাছ তো বড় হয়ে যাবে এমনিতেই, এই মানসিকতা ছেড়ে ফেলুন, বাদ দিয়ে দিয়েছি। সবাই ভাবুন মাছেরও খিদে পায়, মাছেরও খিদে পায়, বোঝাটা খুব কঠিন না। আচ্ছা, পিঁপড়ের খিদে পায় নাকি শুনেছেন? পিঁপড়ের খিদে পায়, পিঁপড়ের খিদে পায় আমরা বুঝি, কি করে বুঝি? সবচেয়ে আগে বোঝে কে না, বাড়ির মেয়েরা। সকালবেলা আপনার স্ত্রী অথবা আপনার মা, আপনি ঘুম থেকে উঠে বসে আছেন চা খাবেন বলে, আপনার মা কেটলিতে জল বসিয়েছেন, গরম জল, তাতে চা দিয়ে দিয়েছে, চার পাতা দিয়ে দিয়েছেন, দিয়ে কেটে ঢাকনা দিয়ে দিয়েছেন। জল খানিকটা ফোটার পরে সেখান থেকে নামিয়ে নিয়ে এলেন, নিয়ে রেখে দিলেন। চায়ের পাতা আস্তে আস্তে তার থেকে রস বেরিয়ে ওই কেটলিটা পূর্ণ করে ফেলল। এবার তিনি ছেঁকে নিয়ে এসে চিনি মেশাচ্ছেন, তাতে চামচ করে চিনি চুলে মেশাচ্ছেন। মেশাতে 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 দেখলেন এক টুকরো চিনি পড়ে গেছে, নিচে পড়ে গেছে তার পায়ের কাছে। তিনি বুঝতেই পারেননি। অনেকক্ষণ পরে, 1 ঘন্টা 2 ঘন্টা পরে তিনি আবিষ্কার করলেন যে ওই চিনির ওই যে 2 টুকরো পড়ে আছে, তাকে কেন্দ্র করে 10-12টা 15টা পিঁপড়ে ওখানে এসে দাঁড়ানো আছে। পিঁপড়েগুলো এর উপর থেকে, পিঁপড়েকে আপনি কি ফোন করে বলেছিলেন যে ওখানে পিঁপড়ে আছে, চিনি আছে যা? কেউ ফ্যাক্স করে বলেছেন? কেউ কানে কানে গিয়ে ওদের বলেছেন? না, ভগবান ওদের বাচ্চার জন্য একটা পথ দিয়েছে। পথটা হচ্ছে ওর নাকে গন্ধ পায়, ওর খাবার কোথায় আছে গন্ধটা ওরা পায়, পেয়ে ওরা সেখানে যায়, গিয়ে সেখানে খাবার সংগ্রহ করে। ওখানে চিনি পড়ে আছে, গন্ধটা পেয়েছে, সে এখানে গিয়ে খাবার সংগ্রহ করেছে। মাছেরও খিদে পায়। আপনি মাছকে খাবার দেননি, কিন্তু মাছ খাবারের জন্য ঘুরছে। আমরা আধুনিক মাছ চাষ বলছে যে মাছকে দেওয়ার সঙ্গে সঙ্গে মাছের খাবার দিতে হবে। এদিনের এই কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। তারা সকলেই মৎস্য চাষে আরো আধুনিককরণে গুরুত্ব আরোপ করেন। আমি অনুরোধ করছি মাননীয় মন্ত্রী মহোদয়কে একটু নজর দেওয়ার জন্য বিষয়গুলো। স্টাফের সংখ্যা খুবই কম, এডিএম সাহেবও প্রায় বলেন, বিষয়টা একটু দেখার জন্য অনুরোধ করছি। আর বিশেষ করে মৎস্য চাষী বন্ধু যারা এসছেন, জড়ো হয়েছে, জেলার অনেক পুকুর আছে, অনেক হয়তো পানা পুকুর আবর্জনায় ভর্তি হয়ে রয়েছে, সেটা চাষযোগ্য নয়। যদি আপনারা চান সেটা পানা পরিষ্কার করে চাষযোগ্য করতে চান, আপনারা জেলা পরিষদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা খরচা দিয়ে সেই পানা পরিষ্কার করার ব্যবস্থা করব। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।